আসসালামু আলাইকুম। বহুদিন থেকে আসবো এবং সবার সঙ্গে দেখা করে এটার অগ্রগতি জানবো, তার জন্য অপেক্ষা করছিলাম। চট্টগ্রাম বন্দর আমার কাছে কোনো অপরিচিত জায়গা না, যেহেতু এখানেই বড় হয়েছি। ছাত্রাবস্থাতেও এখানে এসেছি জাহাজ দেখার জন্য, এবং যখন জাহাজ থেকে মাল খালাসের দৃশ্য, সেই দৃশ্য ভিন্ন জিনিস। খোলের ভেতরে গিয়ে মাথা করে বস্তা বস্তা উপরে ওঠাচ্ছে, তারপরে ক্রেন আসলো, ক্রেন দিয়ে পরবর্তী পর্যায়ে, সেই পর্যায় থেকে চট্টগ্রাম বন্দর আজকে বর্তমান পর্যায়ে এসছে। কিন্তু বরাবরই দুঃখ, এটার পরিবর্তন এত শ্লথ কেন? দুনিয়ার সব দিকে পাল্টে যাচ্ছে, আমাদের এখানে এটা পাল্টায় না কেন? এটা আজকের প্রশ্ন না। একজন চট্টগ্রামবাসী হিসেবে এই পথে আসা যাবার ক্ষেত্রে দেখা হয়, বিশেষ করে যখন গাড়ি চলে না, আটকে যায়, কি হলো, ট্রাক ভর্তি রাস্তা, মাল খালাস করতে পারতেছে না, এদিকে প্লেন মিস করে ফেলছি, এই দুর্ভাবনা। কাজে এটা সম্বন্ধে চিন্তা না করে উপায় নেই। কথাবার্তা বলেছি, মাঝে মাঝে লেখালেখি করেছি এটা নিয়ে। এবার যখন সুযোগ পেলাম, প্রথম দিন থেকেই চেষ্টা করছি যে এটার দিকে নজর দেওয়া, এটা কিভাবে এটা পরিবর্তন করা যায়। তার জন্য প্রথম দায়িত্ব দিলাম লুৎফেসের দিকে, যেটা তোমার দায়িত্ব, যেমনি পারো মারিয়ে ধরে যাই করে পারো এটাকে সোজা করতে হবে, এটাকে একটা সত্যিকার বন্দর হিসেবে তৈরি করতে হবে। আমরা খুবই ইমপ্রেস যে যেগুলো ছবি দেখালো, ভালো লাগে, গর্ব লাগে যেটা বল। কিন্তু দুনিয়া তো এখানে আটকে নাই, দুনিয়ার থেকে বহু দূর চলে গেছে। দেখার সময় মনে হলো যে এটাকে স্প্লিট স্ক্রিন হলে ভালো হতো। এক পাশে আমরা চট্টগ্রাম বন্দর বর্তমান এবং বিশ্ব বর্তমান পাশাপাশি দেখলে তখন বোঝা যেত যে আমাদের দূরত্বটা কোথায়। আমরা অনেক পিছিয়ে, এবং এই পিছিয়ে থাকার জন্য খুব বেশি দুঃখ দেখি না কারণ না ছোটখাটো জিনিস নিয়ে ঝগড়া করে, এখানে গোলমাল ওখানে গোলমাল। সার্বিকভাবে যেটা বিরাট পরিবর্তন দরকার, এটা কারো খুব গরজ আছে বলে মনে হয়। তো সেই জন্যই খেলাঠেলি করছিলাম, বারে বারে লুৎফুকে পাঠাচ্ছিলাম। তো জামানের সঙ্গে পরিচয় হয়ে তার সম্বন্ধে মিরাজ মেলার জামান চেয়ারম্যান সাহেব, তার কথা শুনে একটু আশ্বস্ত হলাম যে একটা লোক আছে পেছনে লেগে আছে। তো আমাদের দরকার হলো তার একটু সাহায্য করা। তারপর সাকাওয়াতকে বললাম যে আমি এক করতে শুনতে চাই না, সব এটার পেছনে থাকো, এটা অমুক তারিখের মধ্যে এগুলো সব দিয়ে দিতে হবে বন্দর ব্যবস্থাপনার যারা পৃথিবীর সেরা যারা, তাদের হাতে দিয়ে দিতে হবে, যেভাবেই হোক। মানুষ যদি রাজি না থাকে তাদেরকে রাজি করাতে হবে, মানুষকে রাজি করে করার দরকার নেই, রাজি করেই করতে হবে। এমন এমন একটা বিষয়, এটা পুরো পুরো জিনিসটা শুনলে রাজি হওয়ার কোনো কারণ নেই। সবাই চায় এটা ভালো হোক, না বুঝার কারণে এটা মনে হলো যে না আমার ক্ষতি হবে, ওইটা হলে ভালো হবে না, ওটা তো আমাদের ছিল, খেতে কেন দিচ্ছেন, এসব কথা আছে। যখন দেখবো যে না এটা সবার জন্য ভালো হবে, তাহলে আমার আপত্তি নেই। আসার আগে আবার পাঠালাম আশিককে, যাওয়া একটু ব্যাখ্যা করো সবার সাথে যে আমরা কি করতে চাচ্ছি, কেন চাচ্ছি। সেও চেষ্টা করল। আমার এই চিন্তাটার কারণটা হলো, বাংলাদেশের অর্থনীতি যদি পাল্টাতে হয়, পাল্টাতে হবে, হয় অবকাশ নেই, আমাদেরকে পাল্টাতে হবে। কারণ চট্টগ্রাম বন্দর হলো ভরসা। এটাকে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতি নতুন কোনো পাতায়, নতুন কোনো অধ্যায়ে প্রবেশ করার কোনো সুযোগ নেই। এই পথ খুলে দিলে বাংলাদেশের অর্থনীতির পথ খোলে। এই পথ না খুললে বাংলাদেশের অর্থনীতি যতই লাফালাফি করো, ঝাপাঝাপি করো, কিছু হবে না।
তুমি একজনকে বোঝাচ্ছিলাম যেটা কেন আমি এরকম মনে করছি। আমাদের চট্টগ্রাম বন্দরটা হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ড যদি দুর্বল হয়, তুমি ডাক্তার বৈদ্য সবকিছু আনো, মেরামত হবে, কিন্তু চলে না। ছোট্ট একটা হৃৎপিণ্ড, তার মধ্যে হলো রোগাক্রান্ত। এই হৃৎপিণ্ডকে তুমি যতই ঠেলাঠেলি করো, ভিতরে বেশি রক্ত সঞ্চালন হবে না। এই যদি আমরা একমত হই যে বাংলাদেশের অর্থনৈতিক হৃৎপিণ্ড হলো চট্টগ্রাম বন্দর, তাহলে ওটার যে সাইজের বন্দর আছে, যে সাইজের হৃৎপিণ্ড আছে, ওই সাইজের চলে না। এই হৃৎপিণ্ড বিশ্ব সাইজের হৃৎপিণ্ড করতে হবে, তাহলে এটা পাম্প হবে, সেটা সারা বাংলাদেশ জুড়ে সেটা সচল হবে। এখান থেকে অর্থনীতি সচল হয়ে না তার নারী দিয়ে উপরের দিকে যাবে, সারা দেশ জুড়ে ছড়িয়ে যাবে, আবার সারা দেশের জিনিস এখান দিয়ে বিদেশে চলে যাবে। এটাই হলো হৃৎপিণ্ডের কাজ, এটাই হলো বন্দরের কাজ। বন্দর আরো আছে, কিন্তু এটা হলো একেবারে কেন্দ্রীয়, সবচেয়ে বড় যে জিনিসটা। এখান থেকে সমস্ত কিছু নিয়ন্ত্রিত হবে। কাজে আমরা বললাম যে পৃথিবীর সারা বন্দর ব্যবস্থাপক যারা আছে তাদেরকে ডাকো। দেখলাম যে আগেই ডাকা হয়ে গেছে, কিন্তু কাজটা হচ্ছে না। আমি বারে বারে সবার কাছে আবেদন করছি, এটা তাড়াতাড়ি করে হবে। যত দিন যাবে আমরা এই হৃৎপিণ্ডকে আর ওইভাবে স্থাপন করতে পারবো না। আমাদের যে সুযোগ আছে, এই সুযোগে আমরা হৃৎপিণ্ডকে ওই সাইজে, যে সাইজে আমরা কল্পনা করি বাংলাদেশের অর্থনীতি দাঁড়াবে, বাংলাদেশের ভবিষ্যৎ পরিবর্তন হয়ে যাবে, এটা পরিবর্তন না করে বাংলাদেশের কোনো অর্থনৈতিক পরিবর্তন সম্ভব না। কাজে আমাদের কাছে এটা পেছনে যেতে হবে। এবং তার সঙ্গে আবার যোগ করলাম, এটা শুধু হৃৎপিণ্ড বাংলাদেশের জন্য না, আশেপাশের দেশগুলোর সঙ্গে সংযুক্ত। যে কারণে নেপালের কথা বললাম, ভুটানের কথা বললাম, 7 সিস্টার্সের কথা বললাম, সবার জন্য হৃৎপিণ্ড একটাই। নেপালের জন্য হৃৎপিণ্ডই নেই, কাজে আমাদের হৃৎপিণ্ড দিয়ে তাকে চালতে হবে। আমরা তাকে সেই সংযুক্ত করতে চাই, এটা আমাদেরও লাভ, তাদেরও লাভ, আমাদেরও লাভ। এটা এমন নয় যে তাদের মেহেরবানি করি, মেহেরবানি বিষয় না। এই হৃৎপিণ্ড যদি সংযুক্ত হয়, সেও লাভবান হবে, আমরাও লাভবান হব। ভুটান যদি এটার সঙ্গে সংযুক্ত হয়, সেও লাভবান হবে, আমরাও লাভবান হব। 7 সিস্টার যদি এটার সঙ্গে সংযুক্ত হয়, তারাও লাভবান হবে, আমরাও লাভবান হব। এই হৃৎপিণ্ডকে বাদ দিয়ে চললে যারা এটাতে বাদ দেবে তারা ক্ষতিগ্রস্ত হবে। রক্ত সঞ্চালন হবে না সেখানে, অর্থনৈতিক সঞ্চালন হবে না সেখানে। এটা আমাদের কারো কাম্য না, তাদেরও কাম্য না, আমাদেরও কাম্য না। আমরা চাই যে সবাই মিলে আমরা এই বন্দর থেকে এই সঞ্চালনটা পাই, শক্তিটা পাই, অর্থনৈতিক শক্তি জেগে উঠতে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।